সন্ধেবেলায় তুলসী তলায় পিদিম জ্বালিয়ে গলায় শাড়ির আঁচলটা জড়িয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে মনোরমা। আশেপাশের সব বাড়ি থেকে শাঁখ বাজানোর আওয়াজ ভেসে আসছে। শাঁখে 3 বার ফুঁ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখে সে। হাত জোড় করে প্রণাম করে তুলসী তলায়। এরপরই প্রণাম শেষ করে সে ডাকতে থাকে, বিনি, ও বিনি, একবার এদিকে আয় মা। আসছি বলে মায়ের কাছে দৌড়ে চলে যায় বিনি। সন্ধেবাতি দেওয়া শেষ হলে দাওয়ায় মাদুর বিছিয়ে দেয় মনোরমা। পিঠে বানানোর সকল সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত সে। আজ এই বিশেষ তিথিতে সে পিঠে তৈরি করবে। যদিও মন থেকে সে রাজি ছিল না, কিন্তু স্বামীর আদেশ, তাই অমান্য করা সম্ভব নয়। বিশু মাঝির দ্বিতীয় পক্ষের স্ত্রী মনোরমা। সে যখন বিয়ে হয়ে আসে তখন বিশু মাঝির বছর 10 একটি মেয়ে ছিল। তার নাম শিউলি। তার মা মারা যায় এক দুরারোগ্য ব্যাধিতে। তারপরই বড় মেয়ের দেখাশোনার জন্য মনোরমাকে বিয়ে করে ঘরে এনেছিল বিশু মাঝি। বছর ঘুরতে না ঘুরতেই বিশু আর মনোরমার কোল আলো করে জন্ম নিল ছোট্ট বিনি। শিউলি তার ছোট বোনকে খুব আদর করত, সব সময় আগলে আগলে রাখত। কিন্তু একদিন বাড়ির পিছনের জাম গাছ থেকে পড়ে গিয়ে সেও সকলকে কাঁদিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। বিনি এক দৌড়ে মায়ের কাছে এসে চারিদিকে পিঠে তৈরির ব্যবস্থাপনা দেখে বলে ওঠে, ও মা, আজ পিঠে করছো বুঝি? ওই সামান্য যা ঘরে ছিল তাই দিয়ে একটু। তুই তো পিঠে খেতে খুব ভালোবাসিস। ছোট্ট বিনি মায়ের পাশে বসে বলল, দিদিকে একটু দেবে না মা? মেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে তিনি বললেন, দেব রে মা, দেব, তোর দিদিকেও দেব। তুই গিয়ে জঙ্গলের সেই বুড়ো বট গাছটা নিচে রেখে আসিস। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে উঠে চলে যায় বিনি। আড়ালে মায়ের মুখের ব্যঙ্গাত্মক ভঙ্গি চোখে পড়ে না বিনির। পিঠে বানানো শেষ হলে একটা কাপড়ে খান 2 পিঠে মুড়ে বিনির হাতে দিয়ে মনোরমা বলে, জঙ্গলের পথ ঘন অন্ধকার, সাবধানে যাস, বেশি দেরি করিস নে যেন। দুর্গা দুর্গা, মেয়েটাকে সামলে রেখো মাগো, সামলে রেখো। মায়ের বানানো পিঠে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে বিনি। তার হাতে একটি মাটির তেলের কুপি জ্বলছে। কিছুটা পথ চলার পর হঠাৎই একটা কান্নার আওয়াজ শুনতে পায় সে। আবারও কানে আসে সেই কান্নার আওয়াজ। তার মনে হয় একটি মেয়ে যেন কাঁদছে। দুরু দুরু বুকে সেই কান্নার আওয়াজ লক্ষ্য করে এগিয়ে চলে সে। এই অন্ধকারে কে এমন করে কাঁদছে? আমার খুব ভয় করছে, তবুও আমাকে যেতেই হবে। তিনি সেই কান্নার আওয়াজ শুনে যখন সেখানে পৌঁছল, সে দেখল একটি মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। বিনি তার মুখ দেখতে পেল না। জঙ্গলের বুড়ো বটগাছটার দিকে মুখ করে সে কেবল কেঁদেই চলেছে। কে গো তুমি? এই অন্ধকারে জঙ্গলের মধ্যে একা বসে কাঁদছো? আমার নাম শিউলি। নামটা শুনে চমকে উঠল বিনি। তার দিদির নামও যে শিউলি। হঠাৎ দমকা হাওয়ায় বিনির হাতে জ্বলতে থাকা কুপিটা নিভে গেল। বিনি আটকে উঠল। সেই ঘন অন্ধকারে আর কোনো কিছুই চোখে পড়ছে না তার। এমনকি শিউলিকেও সে আর দেখতে পাচ্ছে না। শিউলি তাকে চমকে দিয়ে বলল, তোমার হাতে কি গো মেয়ে? পিঠে। বিনির খুব কষ্ট হলো। তার ইচ্ছে হলো দিদির জন্য বানানো পিঠে থেকে একটা পিঠে এই মেয়েটাকে যদি সে দিতে পারত। কিন্তু মা জানতে পারলে হয়তো বকবেন, তাই সে নিজে থেকে দিতে পারছে না। ঘন অন্ধকারেও বিনি দেখল তার মুখে পিঠের কথা শুনে শিউলির চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সেই উজ্জ্বল চোখ দুটো সে স্পষ্ট দেখতে পেল। অজান্তেই তার শরীরে শিহরণ খেলে গেল। বিনি দেখল শিউলির দুটো হাত তার দিকে এগিয়ে আসছে। শিউলি তার থেকে কিছুটা দূরেই আছে,
কিন্তু তার হাত দুটো বিনির দিকে এগিয়ে আসছে কেন? বিনি আতঙ্কে অন্ধকার পথ বেয়ে ছুটতে লাগলো। একটা সময় বড় একটা পাথরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় বিনি। আবারও উঠে নিজেকে সামলে নিয়ে দৌড়তে থাকে। প্রায় বাড়ির কাছে এসে পড়েছে সে। ওই তো বেড়ার ফাঁক দিয়ে দাওয়ায় জ্বলতে থাকা লণ্ঠনের আলো। কোনো রকমে দরমার বেড়া ঠেলে বাড়ির ভিতরে ঢোকে সে। মেয়েকে এভাবে ছুটে আসতে দেখে তিনি তাড়াতাড়ি দাওয়া থেকে নেমে এসে মেয়েকে জড়িয়ে ধরেন। বিনি মা কান্না ভেজা গলায় বলে, মা, ওইদিকে একটা হাত আমাকে আমাকে তাড়া করছিল। মা অন্ধকার পথের দিকে একবার তাকিয়ে কিছুই দেখতে পায় না। ঘরে চল মা, ঘরে চল, তুই হয়তো কিছু দেখে ভয় পেয়েছিস। বিনি অবাক চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কিছু দেখতে পাওনি? মা আবারও উৎসুক দৃষ্টিতে অন্ধকার পথের দিকে চেয়ে বললেন, কই না তো। বিনি ভয়ার্ত দৃষ্টিতে একবার পিছনে ফিরে তাকায়। আশ্চর্য, সেখানে সত্যিই কিচ্ছু নেই। বিনি নিজের মনেই বিড়বিড় করে বলে, তবে কি আমি ভুল দেখলাম? মা বিনিকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। বিনির সামনে একটা জলের গেলাস রেখে মা তার হাত বুলিয়ে দিতে দিতে বললেন, খুব ভয় পেয়েছিস বুঝি? আর তোকে এভাবে একা একা জঙ্গলের পথে যেতে হবে না। বিনি মায়ের কথা শুনতে শুনতে দেওয়ালে টাঙিয়ে রাখা দিদির ছবির দিকে তাকিয়ে থাকে। রাতে বাবা কাজ থেকে ফিরে হাত পা ধুয়ে ঘরে ঢুকে দেখেন বিনি দিদির ছবির সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। খানিকটা কাছে যেতেই তিনি শুনতে পেলেন বিনি দাঁত কড়মড় করে বলছে, আমার সাথে যারা অন্যায় করেছে আমি তাদের কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। বাবা আশ্চর্য হয়ে বিনির পিঠে হাত রাখতেই বিনি মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। তাকে দেখে আটকে উঠল তার বাবা বিশু মাঝি। মেয়ের চোখ দুটো জবা ফুলের মতো লাল। তখনও তার চোখে মুখে রাগ স্পষ্ট। সে যেন রাগে ফুঁসছে। বিশু আতঙ্কিত স্বরে বলল, কি হয়েছে রে মা, এমন করছিস কেন? বিনির মা দাওয়ায় মশলার কৌটো গুছিয়ে রাখছিল। ঘরের ভিতর স্বামীর আতঙ্কিত স্বর শুনে দৌড়ে ঘরে এসে বিনির সেই সাংঘাতিক রূপ দেখতে পায়। সে চিৎকার করে উঠে বলতে থাকে। বলেই বিনিকে জড়িয়ে ধরতে গেলে বিনি এক ঝটকায় তার মাকে মাটিতে ফেলে দেয়। এরপর দুম দুম করে পা ফেলে এলো চুলে সেই রাতেই ঘর থেকে বেরিয়ে ঘন অন্ধকারের দিকে চলে যায়। বিনির মায়ের চিৎকার শুনে গাঁয়ের লোক ছুটে আসে। বিনির মা সব কথা তাদের বলে। তখন কয়েকজন মশাল হাতে জঙ্গলের পথে রওনা দেয়। বিনির মা এদিকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে দাওয়ার উপর পড়ে যায়। জঙ্গলের পথে যারা গিয়েছিল তারা এদিক ওদিক চেয়েও শুধুমাত্র জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। হঠাৎই তারা খচপচ শব্দ শুনে সেদিকে এগিয়ে যায়। কিছুটা পথ চলার পর একটা শিয়ালের খুবলে খাওয়া দেহ তারা দেখতে পায় এবং সেই শিয়ালের মাথাটা দেহ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। মশালের আলোয় আশেপাশে কোথাও সেই মাথার চিহ্ন পর্যন্ত দেখতে পাওয়া গেল না। এই জঙ্গলে অনেক শিয়াল থাকে, সে কথা গ্রামের সকলেই জানে। কিন্তু শিয়ালের দেহটা এমন করে খুবলে খাওয়া দেহটা দেখে ওরা সকলেই ভয় পেয়ে গেল। এরপরই আবারও তাদের কানে এলো সেই খচমচ শব্দ। গ্রামবাসীদের মধ্যে তপন একটু সাহসী গোছের। সে মশাল নিয়ে এগিয়ে যেতে লাগলো। ঘন অন্ধকারে একাই পথ চলেছে সে। একটু পরেই সকলে শুনতে পেল কে যেন দৌড়ে তাদের দিকেই হ্যাঁ, তপনই তো। ছুটতে ছুটতে সে এদিকেই আসছে। তার হাতের মশালটা নিভে গেছে। সে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, বিনি, বিনি, ওইদিকে রক্ত, মাংস। তার এলোমেলো কথাগুলো কেউ বুঝতে পারল না। সকলেই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি হয়েছে তোর? বিনিকে দেখেছিস নাকি নাকি অন্য কিছু দেখেছিস? হাবুল বিস্ময়ের সুরে বলল, তুই তো আমাদের সকলের চেয়ে সাহসী। তুই তো এইভাবে পালিয়ে আসার লোক নয় ভাই। তপন ততক্ষণে মাটিতে বসে পড়েছে। প্রাণের মায়া ত্যাগ করে বিনিকে খুঁজতে ওই জঙ্গলে যেতে পারবো না। তপনকে ধরাধরি করে গায়ে ফিরে চল, আগে ওকে সুস্থ করতে হবে। সকলে তপনকে ধরাধরি করে গাঁয়ের পথে চলতে লাগলো।
বিনির মা তখনও অচৈতন্য। ওরা ফিরে আসতেই সকলে প্রায় সমস্বরে জিজ্ঞাসা করলো, আমার ছোট্ট বিনিকে তোরা খুঁজে এনে দিতে পারলি না? জানি না, আমরা ওকে খুঁজতে গেছিলাম, কিন্তু তপন হঠাৎ কি যেন একটা শব্দ শুনে এগিয়ে যায়, তারপর ছুটতে ছুটতে ফিরে আসে। ও ফিরে এসে যা বলে তার কিছুই আমরা বুঝতে পারি না, তবে ও যে সাংঘাতিক কিছু একটা দেখেছে এটা আমরা বুঝতে পেরেই ওকে নিয়ে ফিরে এলাম। হাবলু তার দিকে চেয়ে মাথা নত করে রইল। বেশ গভীর রাতে বিনির মায়ের জ্ঞান ফিরল। সে চারিদিকে তাকিয়ে মেয়েকে খুঁজতে লাগলো। গ্রামের বেশিরভাগ লোকজন এখন বিশুর বাড়িতেই রয়েছে। বিশু কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে 1 মাস আগে ঠিক আজকের দিনেই আমি আমার বড় মেয়ে শিউলিকে হারিয়েছিলাম। সে না হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল, শেষ হোক আমি কোনো রকমে কাটিয়ে উঠছিলাম। কিন্তু আমার ছোট মেয়ে, সে তো আর অসুস্থ ছিল না, তবে তার সাথে কি এমন হলো? বলেই আবারও কাঁদতে লাগলো বিশু মাঝি। গ্রামের বউ বিমলার শাশুড়ি খুব অসুস্থ হওয়ায় সে একবার বাড়ির দিকে গিয়েছিল। কিছুক্ষণ পরেই সকলে দেখলো সে দৌড়ে এদিকেই আসছে, আর ভয়ার্ত দৃষ্টিতে বারবার পিছনে তাকিয়ে কি যেন দেখছে। বিশু মাঝির বাড়ির দরবার বেড়া ঠেলে সে ঢুকে পড়ল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, বিনি বিনি এদিকেই আসছে, ওর মুখ থেকে রক্ত ঝরে পড়ছে। আমি কিছুটা পথ যেতেই অবস্থা ওকে দেখতে পাই, তাই তোমাদের খবর দিতে ছুটতে এলাম। বিশু মাঝি কথাটা শুনেই অস্থির হয়ে উঠল। সে কাঁধে একটা গামছা ফেলে দিয়ে বলল, আমি এখনই যাব, আমার মেয়েটারে আমি গিয়ে নিয়ে আসব। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি ওর বাপ, ও আমারে কিচ্ছু করবে না তা আমি জানি। সকলেই বিশু মাঝিকে সেখানে যেতে বারণ করলো এবং কিছুক্ষণ পরেই শুকনো পাতার উপর দিয়ে কারো হেঁটে আসার শব্দ শোনা গেল। দরবার বেড়াটা এক ঝটকায় খুলে দিল বিনি। তার হাতের জোরে মটমট শব্দ করে ভেঙে গেল দরবার বেড়াটা। সকলে আতঙ্কিত হয়ে দেখছে বিনির রক্তচক্ষু, তার মুখ থেকে রক্তের ধারা নেমে আসছে। তার হাতে একটি শিয়ালের মাথা, তার থেকে কাঁচা রক্ত ঝরে পড়ছে তখনও। তপন চিৎকার করে বলল, এই তো সেই শিয়ালটার মাথা, যার দেহ আমরা জঙ্গলে দেখেছিলাম। সেই দেহ থেকে ছিঁড়ে নিয়ে এই মাথা তুই খাচ্ছিস রাক্ষসী? তপনের কথার কোনো উত্তর দিল না বিনি। তেমন ভাবেই এগিয়ে আসতে লাগলো। সকলে ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলো, কিন্তু বিশু মাঝি এক পাও নড়ল না। অপলক দৃষ্টিতে সে মেয়ের দিকে তাকিয়ে আছে। বিনি সেই রক্তমাখা শিয়ালের দেহটা ছুঁড়ে বাড়ির পিছনে ফেলে দিল। তারপর দাওয়া পেরিয়ে সেই ঘরে ঢুকলো যেখানে মনোরমা ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে আছে। বিনি ঘরে ঢুকতেই আতঙ্কে চিৎকার করে উঠল মনোরমা। তারপর দরজা বন্ধ করার শব্দ শোনা গেল। তাদের বিপদ কেটে গেছে ভেবে গ্রামের লোক ধীরে ধীরে আবার জড়ো হতে লাগলো। সকলে ঘরের ভিতর থেকে কিছু কথা ভেসে আসছে তা শুনতে পেল। কারো বুঝতে অসুবিধা হলো না এ বিনির গলা, কিন্তু অবাক হলো বিশু মাঝি। সে অস্ফুটে বলে উঠল, শিউলি, আজ তোর মৃত্যু নিশ্চিত। এক মা মরা মেয়েকে তুই কষ্ট দিয়ে মেরে ফেলেছিস। তোকে আজ কে বাঁচায় দেখে। বিনিকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, ঘরের সব কাজ করে দিতাম, তাও তুই আমাকে। মনোরমা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ইচ্ছে করে করিনি। বিনি রেগে গিয়ে বলল, জাম পাড়তে গিয়ে আমি একটা মই নিয়ে গেছিলাম, সেই মই দিয়ে আমি গাছে উঠেছিলাম, আর গাছ থেকে নামতে গিয়ে মই থেকে পড়ে গিয়ে আমি মারা যাই। এখন বল রাক্ষসী, মইয়ের বেদম তাপটা তুই হালকা করে রেখেছিলি তাই না, যাতে আমি পড়ে গিয়ে মরে। মনোরমার শ্বাসরুদ্ধ অবস্থা। সে কোনো রকমে বলল, হ্যাঁ, আমি করেছিলাম। তার কারণ হলো উনি সবসময় বিনির চেয়ে তোকে বেশি ভালোবাসেন। এটা আমার সহ্য হচ্ছিল না। অনেক দিন ধরেই আমি এই মতলব আটছিলাম, কিন্তু সুযোগের অভাবে।
এরপরে আর কোনো কথা বলতে পারে না সে। গলা টিপে তাকে খুন করে বিনি। তারপর সব চুপচাপ। দরজা খুলে যায়। সকলে দেখে একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া সেই ঘর থেকে বেরিয়ে এসে বাতাসে মিশে যাচ্ছে। বিশু দৌড়ে ঘরে ঢুকে দেখে মনোরমার নিষ্পন্দ দেহটার পাশে অচৈতন্য হয়ে পড়ে আছে বিনি। চোখ দুটো জলে ভরে আসে বিশু মাঝির। দেওয়ালে টাঙানো শিউলির ছবির দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় সে বলে ওঠে, তোর অপরাধীর শাস্তি তুই নিজে দিয়েছিস মা। এবার তুই মুক্তি পাবি মা, এবার তুই মুক্তি পাবি। বলে হাউ হাউ করে কেঁদে ওঠে বিশু মাঝি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন।